উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের প্রাগ্রসর বাংলা যারা নিয়েছ তাদের সঙ্গে আমার পরিচিতি আমাদের আগের বছর থেকেই রয়েছে, সুতরাং আলাদা করে পরিচিতির দরকার নেই। আমরা আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের 15 আনা শীর্ষক প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই সবাই সংগ্রহ করে নিয়েছো আমাদের আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ যে অংশগুলোকে তোমাদের পাঠ থেকে বাদ দিয়েছে এবারের করোনাকালীন পরিস্থিতির জন্য, এবং তোমাদের সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষায় তেমন কোনো অসুবিধা হবে না। যাই হোক, 15 আনা শীর্ষক প্রবন্ধটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলাদাভাবে বিশেষ করে কিছু বলার নেই। তিনি আমাদের সবার কাছেই বিশেষভাবে পরিচিত, কারণ তিনি একমাত্র সম্ভবত ব্যক্তি যিনি বাংলা সাহিত্যের সব শাখাতেই সমানভাবে এবং বলা যায় খুব অবাধ বিচারণ করেছেন। তার সেই অবাধ বিচরণ আমরা দেখতে পাই আমাদের প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, গান, নাটক সর্বত্র। আলোচ্য প্রবন্ধটিও তার সেই উৎকৃষ্ট রচনাগুলোর মধ্যে অন্যতম। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনপঞ্জি নিয়ে আলাদা করে আলোচনা করছি না এখানে, কারণ আমাদের অনলাইন পাঠ্যক্রমে বা পাঠ্য প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। খুব দীর্ঘ আলোচনা এই জায়গায় একই সঙ্গে দেওয়া সম্ভব নয়। তাও অল্প বলে রাখছি, তিনি এটা আমাদের সবারই জানা, তিনি 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি অল্প বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং দীর্ঘ দিন আমাদের বাংলা সাহিত্যে তিনি অবাধভাবে বিচরণ করেছেন, এবং তার সেই রচনাগুলো বাংলা সাহিত্যকে একটা নির্দিষ্ট একটা এবং পরবর্তীকালে তার রচনাগুলো দিয়ে একটা যুগকে চিহ্নিত করা হয়েছে। যাই হোক, আমাদের 15 আনা শীর্ষক প্রবন্ধটি তার তেমনি এক উৎকৃষ্ট রচনাগুলোর মধ্যে অন্যতম। তিনি প্রথমে কি বলছেন? 15 আনা, আমরা আগেই একটু বিষয়গুলো আলোচনা করে নেই। পনেরো আনা কেন? 15 আনা আমরা জানি 16 আনায় পূর্ণতা। তো এই জায়গায় 1 আনাকে বাদ দিয়ে তিনি 15 আনা সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ আমাদের এই জগৎ সংসারে এই যে 15 আনা বা যাদেরকে আমরা বা যে জিনিসগুলোকে আমরা অপ্রয়োজনীয় বলে মনে করি, সেই অপ্রয়োজনীয় জিনিসেরও যে একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই যেন এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। যে লোক ধনী, ঘরের চেয়ে তার বাগান বড় হইয়া থাকে। ঘর অত্যাবশ্যক, বাগান অতিরিক্ত। না হইলেও চলে। সম্পদের উদারতা অনাবশ্যককেই আপনাকে প্রমাণ করে। ছাগলের যতটুকু শিং আছে, তাহাতে তাহার কাজ চলিয়া যায়, কিন্তু হরিণের শিংয়ের 15 আনা অনাবশ্যকতা দেখিয়া আমরা মুগ্ধ হইয়া থাকি। তাহলে কি বললেন তিনি? যে লোক ধনী, তাহার বাগান, ঘরের চেয়ে তাহার বাগান বড় হইয়া থাকে। ঘর অত্যাবশ্যক, বাগান অতিরিক্ত। অর্থাৎ অতিরিক্ত জিনিসেরও যে অন্যরকম একটা আবশ্যকতা আমাদের মানব জীবনে রয়েছে। একটি ছাগলের যেটুকু শিং,
সেই শিঙেই তার প্রয়োজনীয় কাজটুকু সমাধা হয়ে যায়। কিন্তু হরিণের যে দীর্ঘ বা যে অতিরিক্ত শিং আমাদের নয়ন দৃষ্টিকে প্রলুব্ধ করে, সেটাও কি কম প্রয়োজনীয়? ময়ূরের লেজে যে কেবল রং চঙে জিতিয়াছে তাহা নহে, তাহার বাল্যগৌরব শালিক খঞ্জন ফিঙার পুচ্ছ লজ্জায় অহরহ অস্থির। একই রকম কথা। যে মানুষ আপনার জীবনকে নিঃশেষে অত্যাবশ্যক করিয়া তুলিয়াছে, সে ব্যক্তি আদর্শ পুরুষ, সন্দেহ নাই। কিন্তু সৌভাগ্যক্রমে তাহার আদর্শ অধিক লোক অনুসরণ করে না। যদি করিত, তবে মনুষ্য সমাজ একটি ফলের মতো হইয়া উঠিত, যাহার বিচি সমস্তটা, শ্বাস একেবারে নাই। কেবলই যে লোক উপকার করে তাহাকে ভালো না বলিয়া থাকিবার জো নাই, কিন্তু যে লোকটা বাহুল্য, মানুষ তাহাকে ভালোবাসে। কি বলছেন দেখো। পুরো অধ্যায়টাতে যেন দার্শনিক রবীন্দ্রনাথ বিশেষভাবে আমাদের সামনে উঠে এসছেন। তিনি বলছেন যে একটা ফলের অর্থাৎ উপমা রূপকের অদ্ভুত মেলবন্ধনে এই প্রবন্ধে লেখক আমাদের জীবনের এক বিশেষ দিকের প্রতি, আমাদের সমাজের এক বিশেষ দিকের প্রতি ইঙ্গিত করেছেন। বিভিন্ন রকমের তুলনা প্রয়োগ করেছেন, এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। বাহুল্য জিনিসেরও যে একটা বিশেষ মূল্য আমাদের সমাজে রয়েছে, সেটাই যেন এই প্রবন্ধে আমাদের সামনে উঠে এসছে। কি বলছেন? বাহুল্য মানুষটি সর্বতোভাবে আপনাকে দিতে পারে। পৃথিবীর উপকারী মানুষ কেবল উপকারের সংকীর্ণ দিক দিয়াই আমাদের একটা অংশকে স্পর্শ করে। সে আপনার উপকারিতার মহৎ প্রাচীরের দ্বারা আর সকল দিকেই ঘেরা। কেবল একটি দরজা খোলা, সেখানে আমরা হাত পাতি, সে দান করে। আর আমাদের বাহুল্য লোকটি কোনো কাজের নহে, তাই তাহার কোনো প্রাচীর নাই। সে আমাদের সহায় নহে, সে আমাদের সঙ্গী মাত্র। উপকারী লোকটির কাছ হইতে আমরা অর্জন করিয়া আনি, এবং বাহুল্য লোকটির সঙ্গে মিলিয়ে আমরা খরচ করিয়া থাকি। যে আমাদের খরচ করিবার সঙ্গী, সেই আমাদের বন্ধু। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে, সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে তিনি জীবনকে দেখার চেষ্টা করেছেন। যে আমাদের খরচ করিবার সঙ্গী, সেই তো আমাদের বন্ধু। আমরা অর্জন করিয়া আনি যে জায়গা থেকে, সেই জায়গাটি কি আদৌ আমাদের মনের সঙ্গে ততটুকু মেলবন্ধন ঘটাতে পারে? বিধাতার প্রসাদে হরিণের শিং ও ময়ূরের পুচ্ছের মতো সংসারে আমরা অধিকাংশ লোকই বাহুল্য। আমাদের অধিকাংশের জীবন চরিত লিখিবার যোগ্য নহে, এবং সৌভাগ্যক্রমে আমাদের অধিকাংশের মৃত্যুর পরে পাথরের মূর্তি করিবার নিষ্ফল চেষ্টায় চাঁদার খাতা দাঁড়ে দাঁড়ে কাঁদিয়া ফেরে না। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন? আমরা সবাই মহাপুরুষ নই। যদি আমরা সবাই মহাপুরুষ হয়ে যেতাম, তাহলে কি মহাপুরুষ বলে পৃথিবীতে কিছু থাকতো? এই পৃথিবী যদি সমস্তটাই মহাপুরুষের মূর্তিতে ভরে যেত, সেই স্ট্যাচুগুলোতে ভরে যেত, তাহলে কি সাধারণ মানুষ বাঁচার জায়গাটুকু খুঁজে পেত? অনাবশ্যক জিনিসের যে একটা আলাদা মূল্য এখানে এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরছেন লেখক। মরা
মরার পরে অল্প লোকই অমর হইয়া থাকেন। সেই জন্য পৃথিবীটা অত্যন্ত উপযোগী কথা। মৃত্যুর পর সবাই যদি অমর হয়ে থাকতেন, তাহলে অমরত্ব জিনিসটারও সেই মূল্য কিন্তু আমরা দিতাম না, আমরা সবাই অমর হয়ে যেতাম। সবারই নামে একটা জীবন চরিত লেখা হতো। তাহলে কি কেউ কারো জীবন চরিত পড়তে পারতাম? ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ গাড়ি হইতো, বললাম যেটা, যে অনেক উদাহরণ, অনেক উপমা, অনেক তুলনা টেনে এনেছেন লেখক। ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ গাড়ি হইতো, তাহলে কি সাধারণ প্যাসেঞ্জারের কি হইতো? একে তো বড় লোকেরা এই 100 অর্থাৎ যতদিন বাঁচিয়া থাকেন ততদিন অন্তত তাহাদের ভক্ত ও নিন্দুকের হৃদয় ক্ষেত্রে শতাধিক লোকের জায়গা জুড়িয়া থাকেন। তাহার পরে আবার মরিয়াও তাহারা স্থান ছাড়েন না। ছাড়া দূরে থাক, অনেক মরার সুযোগ লইয়া অধিকার বিস্তার করিয়াই থাকেন। অনেকে মরার সুযোগ লইয়া অধিকার বিস্তার করিয়াই থাকেন। আমাদের একমাত্র রক্ষায় যে ইহাদের সংখ্যা অল্প, নইলে কেবল সমাধি স্তম্ভে সামান্য ব্যক্তিদের কুটিরের স্থান থাকিত না। ক্লাসে যে ছেলেটি বা যে মেয়েটি খুব ভালো ফল করে কিংবা প্রথম দিকে সব সময় থাকে, তার মূল্যই থাকতো না যদি সেই ব্যাক বেঞ্চার্সরা থাকতো না। অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদের, কিংবা অনুত্তীর্ণ বলবো না, যারা একটু কম ভালো ফলাফল করেছে কিংবা সবাই যারা শীর্ষস্থানে থাকতে পারে না, সেই ছাত্রছাত্রীরাও কিন্তু একটা শ্রেণীকক্ষে সমান গুরুত্বের দাবি রাখে। কারণ তাদের থাকার জন্যেই সেই শীর্ষস্থানাধিকারী ছাত্র কিংবা ছাত্রীটির মূল্য। পৃথিবী এত সংকীর্ণ যে জীবিতের সঙ্গে জীবিতের লড়াই, জায়গার জন্য লড়তে হয়। জমির মধ্যেই হোক কিংবা হৃদয়ের মধ্যেই হোক, অন্য 5 জনের যে একটুখানি ফলাও অধিকার পাইবার জন্য কত লোক কত জালিয়াতি করিয়া ইহকাল পরকাল খোয়াইতে উদ্যত। তিনি একদিকে যেমন জায়গার কথা বলছেন, ঠিক একই সঙ্গে হৃদয়ের কথাও বলছেন। হৃদয়টাও তো আমাদের একটা, যদিও আমরা কেউ নিজে সচক্ষে সেই হৃদয়ের ব্যাপারগুলো দেখিনি, কিন্তু হৃদয়টাতেও তো আমরা আমাদের অন্তরতম ব্যক্তিদের জায়গা দিই। তো সেই জায়গাতেও কিন্তু স্থান দখলের লড়াই, একদিকে যেমন জমি দখলের লড়াই, অন্যদিকে তেমন হৃদয় দখলের লড়াই। এই যে জীবিতের সঙ্গে জীবিতের লড়াই, ইহা সমকক্ষের লড়াই, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন। তাহারা এখন সমস্ত দুর্বলতা, সমস্ত খণ্ডতার অতীত, তাহারা কল্পলোক বিহারী। আমরা মাধ্যাকর্ষণ, কৈশিকাকর্ষণ, বহুবিধ আকর্ষণ বিকর্ষণের দ্বারা পীড়িত মানুষ। আমরা পারিয়া উঠিব কেন? এই জন্যই বিধাতা অধিকাংশ মৃতকেই বিস্মৃতি লোকে নির্বাসন দিয়া দিয়েছেন। মৃত্যুর পর আমরা সাধারণ মানুষ যারা খুব অল্পই কিন্তু আমাদের সমাজে জীবিত থাকি। কারণ সেই বিস্মৃতির জায়গা যদি না থাকে, প্রতিদিন প্রতিনিয়ত অনেক অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। সবাই যদি আমাদের অন্তর কিংবা সেই তাদের স্ট্যাচু যদি আমাদের সমাজে, আমাদের রাস্তায় ঘাটে প্রতিনিয়ত আমরা দেখতে পাই, সেই স্ট্যাচুগুলো থাকে যদি, তাহলে কি আদৌ আমাদের কুটিরের স্থান হবে? বা সেই প্রত্যেক মানুষই যদি আমাদের হৃদয়ে জায়গা জুড়ে থাকেন, আমরা কি আমাদের ভবিষ্যৎকে কিংবা আমাদের হৃদয়ে কি স্থান সংকুলান হবে বাকি সব আমাদের প্রিয়জনদের জায়গা দেওয়ার? এটাও কিন্তু রবীন্দ্রনাথের এই বক্তব্য থেকে আমরা আমাদের ভেবে দেখার একটা বিষয়।
বিধাতা যদি বড় বড় মৃতের আওতায় আমাদের মতো ছোট ছোট জীবিতকে নিতান্তই বিমর্ষ মলিন নিতান্তই কোন ঘেঁষা করিয়া রাখিবেন, তবে পৃথিবীকে এমন উজ্জ্বল সুন্দর করিলেন কেন? মানুষের হৃদয়টুকু মানুষের কাছে একান্ত লোভনীয় হইল কি কারণে? নীতিজ্ঞরা আমাদের নিন্দা করেন, বলেন আমাদের জীবন বৃথা গেল। তাহারা আমাদিগকে তাড়না করিয়া বলিতেছেন, ওঠো, জাগো, কাজ করো, সময় নষ্ট করিও না। কাজ না করিয়া অনেকেই সময় নষ্ট করে। আরেকটা এই পুরো প্রবন্ধটা দিয়ে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি। একদিকে যেমন তিনি প্রচুর উপমার প্রয়োগ করছেন, একই সঙ্গে কিন্তু একটা কৌতুকের সুরও কিন্তু আমরা একটা ছোট্ট একটা কৌতুকের ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা কথাগুলোর মধ্যে। একদিকে যেমন রয়েছে গভীর দার্শনিকতার সুর, তেমনি অন্যদিকে রয়েছে কৌতুক রস, কিংবা বলতে পারি অত্যন্ত সহজ সরল ভাষার মধ্য দিয়ে সেই গূঢ় দার্শনিক তত্ত্বকে আমাদের পাঠকদের মধ্যে দিয়ে প্রবাহিত করার একটা চেষ্টা। অনেকে কাজ না করিয়া অনেক সময় নষ্ট করে। যারা সময় কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে, তাহারা কাজও নষ্ট করে, সময় নষ্ট করে। তাহাদেরই পদভারে পৃথিবী কম্পান্বিত, এবং তাহাদেরই সচেষ্টতার হাত হইতে অসহায় সংসারকে রক্ষা করিবার জন্য ভগবান বলিয়াছেন, সম্ভবামি যুগে যুগে। কাজ না করিয়া অনেকে সময় নষ্ট করেন, সন্দেহ নাই, কিন্তু যারা কাজ করিয়া সময় নষ্ট করে, তাহারা কাজ নষ্ট করে, সময় নষ্ট করে। দারুণ কথা। দুটো জিনিস একই সঙ্গে নষ্ট হচ্ছে এখানে। জীবন বৃথা গেল, যাইতে দাও। অধিকাংশ জীবনই বৃথা যাইবার জন্য হইয়াছে। এই 15 আনা অনাবশ্যক জীবনই বিধাতার ঐশ্বর্য সব প্রমাণ করিতেছে। তাহলে আমরা এই যে প্রথমে সূচনাতে যে লেখক যেটা বলেছিলেন, যে ধনী ব্যক্তির ঘর থেকে বাগান বড় হইয়া থাকে, বাগানটা কি তার ঐশ্বর্যের পরিচায়ক। তার ঐশ্বর্য আছে বলেই সে প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের বাইরে গিয়ে সেই বাগানটা তৈরি করেছে। আর বিধাতার ঐশ্বর্য আছে বলেই তিনি 1 আনার বাইরে আমাদের মতো 15 আনার অনেক 15 আনা মানুষকে তৈরি করেছেন, যারা কোনো কাজ ছাড়াই বাহুল্য হিসেবে সমাজে পরিগণিত হয়, বা যারা অকর্মণ্যতার মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করে। তাহার জীবন ভাণ্ডারে যে দৈন্য নাই, ধর্ম ব্যর্থ প্রাণ, আমরাই তাহার অগণ্য সাক্ষী। আমাদের অফুরান অজস্রতা, আমাদের অহেতুক বাহুল্য দেখে বিধাতার মহিমা স্মরণ করো। বাঁশি যেমন আপন শূন্যতার ভিতর দিয়ে সঙ্গীত প্রচার করে, আমরা সংসারের 15 আনা আপন শূন্যতার ভিতর দিয়া 15 আনা আমাদের ব্যর্থতার দ্বারা বিধাতার গৌরব ঘোষণা করিতেছি। অদ্ভুত কথা। বাঁশির সেই শূন্য অংশের সঙ্গে লেখক আমাদের 15 আনার বাহুল্যের ব্যাপারটিকে সংযোগ করেছেন, ব্যর্থতাকে সংযোগ করেছেন। বুদ্ধ আমাদের জন্যই সংসার ত্যাগ করিয়েছেন, খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন, ঋষিরা আমাদের জন্য তপস্যা করিয়েছেন, এবং সাধুরা আমাদের জন্য জাগ্রত রহিয়েছেন। অর্থাৎ এই সমস্ত জগৎ সংসারে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা কিন্তু 15 আনা সহজ 15 আনা যারা, অর্থাৎ আমাদের সমাজে কি বলবো, একদম সাধারণ স্তরের মানুষ যারা, তাদের জন্যই তাদের জীবনকে অতিবাহিত করেছেন, তাদের জন্যই তাদের জীবনকে তাদের সমস্ত ধন জন জ্ঞান উৎসর্গ করেছেন। তাহলে এই পৃথিবীটা কিন্তু শুধুমাত্র 1 আনার জন্য নয়। 1 আনার যেমন একটা বিশেষ সার্থকতা রয়েছে, ঠিক তেমনি 15 আনা, যাদেরকে আমরা সমাজে তথাকথিত অনাবশ্যক, তথাকথিত উচ্ছিষ্ট বলে জ্ঞান করি, সেই 15 আনাও কিন্তু সমাজে এক বিশেষ গুরুত্বের দাবিদার। এই দাবির থেকে, এই ভাবনা থেকেই লেখক আলোচ্য প্রবন্ধে আমাদের সামনে সেই অনাবশ্যক সমাজের অনাবশ্যক দিকটাকে
আবশ্যকতার দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে তুলে ধরেছেন। জীবন বৃথা গেল, যাইতে দাও, কারণ যাওয়া চাই, যাওয়াটাই একটা সার্থকতা। নদী চলিতেছে, তাহার সকল জলই আমাদের স্নানে এবং পানে আমন ধানের খেতে বাহার হইয়া যায় না। নদীর সব জলই কি আমরা পান করি? গাছের সব ফুলে কি ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়? না। তাহলে সে যে অনাবশ্যক জলটুকু নদীর বহমানতাকে রক্ষা করছে, সেই অনাবশ্যক জলের কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। অদ্ভুত উপমা। সেই অনাবশ্যক দিকগুলোকে কিভাবে আমাদের সংসারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে সে অনাবশ্যক, সকল অনাবশ্যক, তথাকথিত অনাবশ্যক, যাদেরকে আমরা সমাজে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, সেই তুচ্ছ তাচ্ছিল্য মানুষগুলো যে সমাজের ধারা প্রবাহ কিংবা প্রবহমানতাটাকে রক্ষা করছে, এটাই এই প্রবন্ধের লেখক বিশেষভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যাই হোক, এতটুকু থাক আজকে। আমরা বাকি অংশ পরের ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশটা শেষ করব। ধন্যবাদ।